প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একদম যদি সরাসরি বলি গণমানুষের কবি। তার সময় যে যত প্রতিষ্ঠান ছিল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু নজরুলকে সেইভাবে প্রশ্রয় দেয়নি। শুধুমাত্র রবীন্দ্রনাথ কিছুটা স্নেহ দিয়েছিলেন নজরুলকে। সে কারণে কোনো কোনো প্রতিষ্ঠান নজরুলকে সে সময় জায়গা দিয়েছিল, অংশগ্রহণের সুযোগ দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত সব প্রতিষ্ঠান কখনো কখনো নজরুলকে হয়তো আশ্রয় দেয় কিংবা নজরুলের অংশগ্রহণের সুযোগ দেয়, কিন্তু প্রকৃতপক্ষে নজরুলকে তারা সেইভাবে তার সমুজ্জ্বল যে জায়গা সেগুলো তারা সামনে তুলে আনে না। এর প্রধান কারণ হচ্ছে নজরুল একেবারে খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের কবি। তিনি কখনো আপোষ করেননি অন্যায়ের সঙ্গে, কখনো আপোষ করেননি স্বাধীনতাকামী মানুষের পক্ষে যে শক্তি, সেই শক্তির পক্ষে দাঁড়িয়ে তিনি কখনোই আপোষ করেননি অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন এগুলোর বিরুদ্ধে। তার মূল জায়গা ছিল তিনি মত প্রকাশের স্বাধীনতা চাইতেন, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইতেন, গণমানুষের সমাজ প্রতিষ্ঠা করতে চাইতেন। এই নজরুল এখনও অনেক বিরোধিতার সম্মুখীন। কোথায় কোথায় তার বিরোধিতা সেগুলো আমরা জানি, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমাদের প্রধানতম যে প্রতিপাদ্য সেটি হচ্ছে নজরুল লোকমানুষের কবি, গণমানুষের কবি। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত একজন মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একজন চিকিৎসক, প্রফেসর ডক্টর লিয়াকত আলী। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি আমাদের কালজয়ী শিল্পী আব্বাস উদ্দিনের নাতনি প্রফেসর ডক্টর নাশিদ কামাল। তার পরিচয় না, তার চেহারায় ফুটে উঠলে আমরা তাকে চিনে ফেলি, তাকে আমরা ভালোবাসি। আমাদের সঙ্গে আছেন দুজন যন্ত্রী, একজন সজীব কিবোর্ড এবং তবলায় অপূর্ব। আমি প্রথমে ডক্টর লিয়াকতের কাছে যাই। ডক্টর লিয়াকত, আমি জানি যে আপনি মূলত দর্শন চর্চা করেন। দর্শন চর্চা যারা করে তারা কিন্তু একটা সামগ্রিক জীবনকে নানা ভাগে ভাগ করে, কখনো ব্যবচ্ছেদ করে বের করে আনে প্রকৃত সত্য। এখন নজরুল যে গণমানুষের কবি ছিলেন এবং প্রতিষ্ঠান যে নজরুলকে সেভাবে আশ্রয় প্রশ্রয় কম দিয়েছে, কেন, কি জন্য আপনার মনে হয়? প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাককালে, সমসাময়িক কালে আপনি নজরুলকে যে এই নাম দিয়ে যে পরিচয়টা করিয়ে দিচ্ছেন, কারণ এটা এই চেতনার সঙ্গে এবং গণঅভ্যুত্থানের এই চেতনার সঙ্গে এত সঙ্গতিপূর্ণ, সেটি আমি একটু ব্যাখ্যা করতে চাই। কারণ হলো যে এই গণঅভ্যুত্থানের সঙ্গে কিন্তু গণতন্ত্রের অধিকারের সম্পর্ক জড়িত। আর গণতন্ত্রের অধিকার মানে হলো উদারনৈতিক গণতন্ত্র, যেটা লিবারেল ডেমোক্রেসি, এবং তার ফিলোসফিক্যাল বেসিস হচ্ছে উদারনৈতিকতাবাদ, লিবারালিজম। এবং সেখানে খুবই ইন্টারেস্টিংলি যে বিষয়গুলো রয়েছে সেখানে হলো যে গণমানুষের অধিকার। তাহলে এক নম্বর প্রথম কথা হলো যে আমাদের চেতনার মাঝে যে প্রত্যেকটা নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকারটা প্রতিষ্ঠিত করা, শুধু মত প্রকাশ না, ভোটাধিকার থেকে শুরু করে নানা ধরনের অধিকার। দেখুন, নজরুল কিন্তু আজীবন তার কবিতা, লেখা, গানে প্রেমের কথা যত রয়েছে, আবার কোনো কোনো জায়গায় অধিকারের কথাও রয়েছে। তাই সব মিলিয়ে এমনকি তার প্রবন্ধ রাজবন্দির জবানবন্দিতে আপনি দেখবেন যে কত চমৎকারভাবে অধিকারের কথা রয়েছে। তাহলে জনগণের অধিকারের পক্ষে তার কিন্তু উচ্চকণ্ঠ ছিল, এবং নজরুলের এই দিকটাকে কিন্তু আসলে প্রথম একটা বড় যেটা ভিত্তি, আমাদের আন্দোলনের ভিত্তি বলুন, গণতান্ত্রিক, এমনকি আমাদের স্বাধীনতার ডিক্লারেশনের ভিত্তি। তাই দ্বিতীয়ত সেই সঙ্গে কিন্তু তিনি বলেছেন মানবিক মর্যাদার কথা, এবং প্রত্যেকটা মানুষের যে মর্যাদার জন্য তিনি কিন্তু নানান জনের, নানান শ্রেণীর পেশার, কৃষকের জন্য, শ্রমিকের জন্য কবিতা লিখেছেন। কুলি খুব বিখ্যাত কবিতা তার। কৃষকের কথা, যে গাহিসা, যে মানুষের গান যখন গেয়েছেন তখন কিন্তু একটা যারা নিরন্ন মানুষের মুখে অন্ন এনে দেয় তাদের, কৃষকের জন্য কবিতা আছে তার। জগৎবাসী ধরকষে লাঙল, হ্যাঁ, এবং বারাঙ্গনার জন্য পর্যন্ত রয়েছে, প্রত্যেকটা পেশার জন্য। নারী, তাহলে নারী তো আছেই, এটা এখন সাম্য। আরেকটা বড় বিষয় ছিল কিন্তু হচ্ছে যে আমাদের এই যে গণতান্ত্রিক চেতনা, সেখানে কিন্তু অধিকার, সাম্য এবং মানবিক মর্যাদা, এটা হলো
প্রথম কথা। আমি পরে আরেকটা যেটা যেটা ফরাসি বিপ্লবেরও মূল মন্ত্র ছিল, এটাই তো লিবারালিজমের মূল মন্ত্র, লিবারাল ডেমোক্রেসির মূল মন্ত্র। আমি যেটাকে পরবর্তীতে যুক্ত হয়েছে যে সামাজিক ন্যায় বিচার, এই বিষয়টাতে পরে আসবো, কিন্তু এই তিনটা যেটা ফান্ডামেন্টালস ফ্রম দি ফ্রেঞ্চ রেভলিউশন, আপনি যদি বলুন যে আমেরিকার যে রুশ বিপ্লবেরও সঙ্গে তার মিল আছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটিতে যে আধুনিক গণতান্ত্রিক চেতনার যে ফান্ডামেন্টাল ভিত্তি, সেখানে কিন্তু নজরুলের প্রত্যেকটা লেখার মধ্যে, কবিতার মধ্যে গাহি সাম্যের গান শুধু মানুষে মানুষের সাম্য না, জাতিতে জাতিতে সাম্য। এমনকি উনি চারবাকদের ভক্ত, তাদেরকেও বলেছেন, কনফুসিয়াসের থেকে কথা নিয়ে এসছেন, অন্য জাতির কথা নিয়ে এসছেন, পেশার কথা নিয়ে এসছেন। গাহি সাম্যের গান, আপনি সাম্যের যে কবিতা তার যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু নারী পুরুষ, বিভিন্ন রকম পেশা এবং বিভিন্ন রকম জাতিসত্তা। তাহলে এই যে বিষয়টি, এই বিষয়গুলোতে গণমানুষের কবিতা ছাড়া কি, তার সব কিছুর মধ্যে জনগণের এই যে আধুনিক চিন্তাটা, সেই চিন্তাটা কিন্তু তার মধ্যে তত্ত্ব হিসেবে আসেনি। সবচেয়ে বড় কথা, শিল্পটা এসছে কিন্তু দেখুন ওই সময় 30-এর দশকের, আমি সুধীন দত্ত বুঝতে গেলে, জীবনানন্দ বুঝতে গেলে কিন্তু অনেক সময় আমাকে হয়তো কোনো জায়গায় অতি পরাবাস্তববাদ বুঝতে হচ্ছে, অতি বাস্তববাদ বুঝতে হচ্ছে, কিংবা আমাকে বুঝতে হচ্ছে যে সেই সময়ের অস্তিত্ববাদ ইত্যাদি ইত্যাদি তত্ত্ব বুঝতে হচ্ছে অনেক ক্ষেত্রে, কেমন, বা পোস্ট মডার্নিজম। কিন্তু নজরুলকে বুঝতে গেলে কিন্তু ওই তত্ত্ব লাগছে না। সেই জায়গায় আমি একটু আপনাকে বলি যে তার কবিতার মধ্যে সে বলছে, কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাকচালা, বলে যাও, বলো আরো, মানে এইসব দার্শনিকদের যে তত্ত্ব কপচানো, তার বাইরে গিয়ে তিনি একদম গণমানুষের সরাসরি। সেই জন্যই আপনি যখন গণমানুষ বলছেন যে তত্ত্ব দিয়ে বুঝতে হয় না, হৃদয় দিয়ে বুঝতে হয়, মানুষের একদম ভেতরে প্রবেশ করেন, এবং ওই জায়গাটিতে তার যে মানে ক্ষমতা মানুষের কাছাকাছি যাওয়ার, সেই জন্য কিন্তু অনেক সময় যারা তত্ত্ব দিয়ে সাহিত্য ব্যাখ্যা করতে চান, সেটার একটা দিক রয়েছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হবে, ও বাবা, এ তো সাধারণ মানুষ, এটা তো আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের বিষয় না, এটা বড় বড় গবেষণার বিষয় না। কিন্তু আসলে তা না। আপনার যদি লিবারাল ডেমোক্রেসির বা এই যে উদারনৈতিক গণতান্ত্রিক চেতনার জন্য আপনি রক্ত দেন, আপনি বুকের রক্ত দেন, আপনার সমস্ত রকম আমাদের আমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি রক্ত দিই। হ্যাঁ, তো এই যে স্বাধীনতা চেতনা, সেই চেতনাটিকে উনি কিন্তু অত্যন্ত গভীরভাবে ধারণ করেছেন। অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা ডক্টর নাশিদ কামালের কাছে যাচ্ছি। আমি আজকে বলেছিলাম যে আপা আপনি একটু লোক গান শোনাবেন আমাদের। নজরুল মানে অসাধারণভাবে বাংলাকে দেখেছিলেন, বাংলার মানুষ, প্রকৃতি, যে কথা আমাদের লিয়াকত সাহেব বললেন যে তিনি কিন্তু সাম্য চেয়েছিলেন, গ্রাম শহরের মধ্যে পার্থক্য না, আমাদের সংস্কৃতির কোনো ভেদাভেদ নেই, সবই মানুষের সংস্কৃতি, মানুষের তৈরি। সুতরাং সেই জায়গাটা আমরা কিন্তু এখন আমরা শুধু ফোক গান বলে উড়িয়ে দিতে চাই, কিন্তু এটা তো আমাদের জাতিসত্তার একেবারে রুট থেকে উঠে আসা, যেটা নজরুল, আব্বাসউদ্দিন তারা এই জাতিকে গঠন করে গেছেন আমাদের, সেই জায়গায় কিন্তু আপনি এখনো আছেন। আমি চেষ্টা করি যে জায়গা থেকে শুরু করেছিলাম, আমি চেষ্টা করি সেই জায়গাতেই থাকতে। আমি দেখি আমাদের অনেক বন্ধু বান্ধবরা যারা হয়তো নজরুল সঙ্গীত দিয়ে শুরু করেছিল, নজরুলের গান তো খুব কঠিন, কারণ এটা শুধু কণ্ঠ দিয়ে ধারণ করার বিষয় নয়, এটাকে হৃদয় দিয়ে এবং প্রজ্ঞা দিয়ে ধারণ করতে হবে। তো শুধু পল্লী সঙ্গীত না, যে কোনো সঙ্গীতই, যেটাই কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন এবং সুর দিয়েছেন, প্রত্যেকটার মধ্যে এমন গভীরতা, যারা বিদেশিরা এখন এটার উপরে গবেষণা করছেন, তারা প্রত্যেকটা অঙ্গনে বলছেন যে নাশিদ, তোমার কাছে ইসলামী গান বুঝে নিলাম, এখন আমি বই লিখব। এরকম গান তো আমরা কোনোদিন পাইনি। এরকম তোমার কাছে শাস্ত্রীয় সঙ্গীত বুঝে নিলাম, এটা আমরা এখন বই লিখব, এরকম গান তো আমরা কোনোদিন। কাজে প্রতিটি ক্ষেত্রেই উনি অনবদ্য হয়ে উঠেছেন। আমরা শুনি আপনার গান। বরুণ কন্যা হরে তার মেঘ বরুণ কেশ, ওরে আমায় নিয়ে যাও রে নদী শেষে কন্যার দেশ রে, কুচ বরুণ কন্যা রে।
তার মেঘ ডম্বুর উদয় তারার শাড়ি ওরে রূপ নিয়ে তার চাঁদ শুরু যে করে কাড়াকাড়ি রে আমি তারি লাগি রে আমি তারি লাগি বিবাগী ভাই চিরপথিক বেশ আমার চিরপথিক বেশ কুচ বরুণ কোনারে কুচ বরুণ কন্যারে তার মেঘ বরুণ কেশ ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ রে কুচ বরুণ কোনারে পিছলে পড়ে চাঁদের কিরণ নিটুল তারি গায়ে ওরে সন্ধ্যা সকাল আসে তারি আলতা হতে পায়ে রে পিছলে পড়ে চাঁদের কিরণ নিটুল তারি গায়ে ওরে সন্ধ্যা সকাল আসে তারি আলতা হতে পায়ে রে ও সে রয়না ঘরে রে ও সে রয়না ঘরে ঘুরে বেড়ায় ময়না মতির চরে তারে দেখলে মরা বেঁচে ওঠে জ্যান্ত মানুষ মরে রে ওরে জল তরঙ্গে বাজে রে তার সোনার চুড়ির রেশ কুচ বরুণ কোনারে কুচ বরুণ কোনারে তার মেঘ বরুণ কেশ ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ রে কুচ বরুণ কোনারে কুচ বরুণ কোনারে এই যে বাংলার এক নারীর যে সৌম্যকান্তি রূপ, যে উজ্জ্বল রূপ তিনি বর্ণনা করেছেন গানে, এবং সেটা এত শৈল্পিক, এত সুরেলা, এত অসাধারণ। আমরা ছিলাম যে সাম্যের কবি নজরুল এবং লোকমানুষের, গণমানুষের কবি নজরুল। আপনি জুলাই বিপ্লবের কথা প্রথমে উল্লেখ করেছিলেন, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় কিন্তু নজরুলের গান আমাদের গাইতে হয়, কিন্তু প্রাসঙ্গিক হয়ে ওঠেন তিনি। আপনি সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি জানেন যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে নজরুলকে সেইভাবে কিন্তু চর্চা করি না। আমরা অন্য অন্য জায়গায় অনেক বেশি, আমাদের মধ্যে উপনিবেশিক মানসিকতা অনেক বেশি, বাইরের সবই ভালো, আমাদের ভেতরেরটাকে আমরা ওইভাবে লালন করি না। তো এখন আমরা এই যে একটা মুক্ত স্বাধীনতার পরবর্তীকালে আবার স্বৈরাচার মুক্ত একটা সময় আমরা পেয়েছি, এখন আমরা নজরুলকে কিভাবে গণমানুষের কাছে নিয়ে যাব, কিভাবে আরও বেশি তাকে প্রতিপাদ্য করে তুলব? আসলে নজরুলকে আমরা সবসময় ব্যবহার করি, হ্যাঁ ব্যবহার করি অর্থে যখন প্রয়োজন হয়, যেমন নৌকা পার হওয়ার সময় খেয়া পার করি,
বিপ্লবের সময় বা এ ধরনের অভ্যুত্থানের সময় বা আমাদের সংগ্রামের স্বাধীনতার সংগ্রামের সময় নজরুল আমরা খুব কি করি? আমাদের লাগে কাজে। আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে লাগে, তাই না, লড়াইয়ের হাতিয়ার হিসেবে লাগে। কিন্তু তারপরে কিন্তু তার যে চিরন্তন যে প্রয়োজন, হ্যাঁ, চিরন্তন সমাজে তার যে মূল শেকড়, সেই জিনিসটা অসাধারণ ভুলে কথা যায়। বললেন। দুটো জিনিস আমি উল্লেখ করব। একটা হচ্ছে যে নজরুল সময়ের থেকে খুব অগ্রসর ছিলেন, আমি আপনাকে কেন পরে বলছি। একটা বিষয় হচ্ছে যে লিবারেল ডেমোক্রেসিতে এই যে আমরা যার জন্য লড়াই করছি, বললাম যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, একটা উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ গড়তে চাচ্ছি, সেখানে অদ্ভুত সভ্যতার একটা সংজ্ঞা রয়েছে। সভ্যকে, সিভিলাইজকে, সিভিলিটি কি, তার সংজ্ঞাটা খুব সিম্পল। সেটা হলো প্লুরালিটিকে, বহুত্বকে যারা সম্মান করবে, সেটাই হচ্ছে সভ্যতা, আর কিছু না। কিন্তু একটাই সভ্যতার সংজ্ঞা ওখানে, যে আমাকে বহুত্ব মেনে নিতে হবে, বহুত্বকে সম্মান করতে হবে। বহুত্বের আবার নানান মাত্রা রয়েছে। কোনো একটা মাত্রাতে হলো যে আমি আমার মতো থাকলাম, অন্য মতকে শ্রদ্ধা করলাম, কিন্তু আমি ওইভাবে আলিঙ্গন করলাম না, হ্যাঁ, আমি তাকে ডিস্টার্বও করলাম না, আমি আমার মতো থাকলাম। কিন্তু আরেকটা বড় মাত্রা হচ্ছে যে বহুত্বকে আলিঙ্গন করতে শেখা, সবাইকে নিয়ে বাঁচতে শেখা, সবাইকে আপন ভাবতে শেখা। দেখুন নজরুলের মধ্যে সেই বিষয়টা কিন্তু রয়েছে, উনি মাত্রাটা কিন্তু অনেক বড় মাত্রায়। কারণ তিনি একদিকে ইসলামী গজল, ইসলামী গান লিখছেন, অন্যদিকে কিন্তু চমৎকার শ্যামাসঙ্গীত লিখছেন, আরেকদিকে আবার হিন্দু মুসলমানের মিলনের জন্য কিন্তু লড়াই করছেন, দেগুরুর গা ধুইয়ে বলে প্রতিবাদ করছেন এই ধরনের অন্ধত্বের। উনি কিন্তু যখন সাম্যের কথা বলছেন যে কে তুমি জিজ্ঞেস করো কি তুমি হিন্দু মুসলমান, তুমি তো মানুষের সন্তান, তাই না, মানব সন্তান। এই যে হিন্দু নরা মুসলিম জিজ্ঞাসে কোনজন, এই যে সাহস করে ওই সময় বলা এই ধরনের, তাহলে দেখুন ওনার মধ্যে শুধু তা না, উনি কিন্তু কোন একটা কবিতাতে ইহুদির কথা বলেছেন, খ্রিস্টানের কথা বলেছেন, তাই না, ওই যে কনফুসিয়াসের শিষ্যদের কথা। তাহলে এই যে আপনার যে বহুত্বকে মানে সক্রিয়ভাবে আলিঙ্গন করার, তাহলে এখন আমাদের এই সমাজ, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এই আমাদেরকে সভ্য হতে হবে। শুধু গণতন্ত্রে ভোটাধিকার হলে হবে না, আমার শুধু বাকস্বাধীনতা হলে হবে না, আমাকে শ্রদ্ধা করতে জানতে হবে বহুত্বকে, জেন্ডার বহুত্বকে, অন্যদিকে এথনিক বহুত্বকে। আমি তখন বলে দিলাম না যে বাবা তুমি পার্বত্য চট্টগ্রাম, তুমি বাঙালি হয়ে যাও, এই কথা আমাকে বলতে হবে না। এই কথা না বলে বরং তুমি যা তাই, আমি তোমাকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। একটা সভ্য সমাজ গড়ার জন্য নজরুলকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে চর্চা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে প্রমোট করতে হবে, এবং আমরা যারা সমাজকর্মী বা সংস্কৃতি কর্মী, তাদের হৃদয়ে কিন্তু নজরুলের এই বহুত্ববাদটা আসতে হবে। দ্বিতীয়ত আরেকটা কী কারণে উনি সময়ের থেকে অগ্রসর ছিলেন, সেটা হচ্ছে দেখুন তখন পর্যন্ত গণতন্ত্র যখন নজরুল চর্চা করছেন, তখন পর্যন্ত গণতন্ত্রের ধারণার মধ্যে মানে মার্কিনী পুঁজিবাদ ভিত্তিক, অর্থাৎ মার্কেট কেন্দ্রিক যে পুঁজিবাদী গণতন্ত্র, এই ধারণাটাই মুখ্য ছিল। ওয়েলফেয়ার স্টেটের এর সাথে যে কল্যাণধর্মী রাষ্ট্রের কনসেপ্টটা কিন্তু তখন আসে নাই। তখন কিন্তু দুটোই পরস্পর বিরোধী। একটা হলো মার্কসিস্ট ধারা, মানে একধর্মী মার্কসিস্ট সমাজতন্ত্র, যেটা টিপিক্যাল সমাজতন্ত্র, সেটা রুশ বা চায়নাতে চলছে। আরেকদিকে মার্কিনী, হ্যাঁ, এবং পশ্চিমা পুঁজিতন্ত্র। কিন্তু নর্দার্ন ইউরোপে ধরুন সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, কিংবা এমনকি কিছুটা হলো জার্মানি বা অন্যান্য নর্দার্ন ইউরোপ সোজা কথা, সেখানে যে কল্যাণকর রাষ্ট্র, যেখানে গণতন্ত্র রেখেও এক ধরনের ওয়েলফেয়ার স্টেট করা যায়, এই কনসেপ্টটা কিন্তু তখন ছিল না। কিন্তু দেখুন নজরুল কিন্তু তখনই, যখন এই ধরনের উদারনৈতিক চিন্তা উনি করছেন, তখনই কিন্তু আবার দরিদ্র মানুষের সামাজিক কল্যাণের জন্য, একটা সামাজিক ন্যায় বিচারের জন্য কিন্তু তিনি লড়াই করছেন, গরিবের জন্য লড়াই করছেন, এবং সেই গরিবের কথাই তিনি কিন্তু তার কবিতায় বলছেন। তা এই যে এই কল্যাণকর রাষ্ট্র, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে শিখতে হবে এখন, যে আমরা শুধু একটা ডেমোক্রেসি, যদি আমরা পুঁজিবাদী ওই টিপিক্যাল ডেমোক্রেসি করি, যেখানে লিবারাল ইকোনমি বলে এটাকে, তাহলে কিন্তু মানুষের মঙ্গল আসবে না। আমাকে নিউ লিবারাল ইকোনমির যে কল্যাণমুখী রাষ্ট্র, সেটা গড়তে হবে। নজরুল কিন্তু তার শিল্প সাহিত্যের মধ্য দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে সেটা শিক্ষা দিয়ে গেছেন। অসাধারণ। আপনি বললেন যে আমরা যখন আমাদের দুঃসময় আসে, আমরা নজরুলকে দিয়ে বৈতরণী পার হই, আর চলে গেলে আবার নজরুলকে আমরা সেভাবে চর্চা করি না। এটা হলো আমাদের, আমি জানি না জাতিগত ত্রুটি কিনা, এটা খুবই দুঃখজনক। এটা খুব দুঃখজনক। কিন্তু নজরুল যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা সবসময়ের জন্য দরকার, চিরকালীনভাবে তাকে ব্যবহার করা, সেটা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর নাশিদ কামাল, কোন গানটি শুনবো? আমি ভেবেছি ওই যে নদীর নাম সই অঞ্জনা, ওনার যে মানে বহুত্বকে উনি গ্রহণ করার যে একটা প্রবণতা, যেটা নিয়ে আমরা আলোচনা করছি,
যে গ্রামের মানুষ যে গানগুলো গাইতো, নদীর নাম সই মাছুয়া, মাছ মারে কেচুয়া, এই গানটা আব্বাসউদ্দিন আহমেদ গাইতেন এবং সেটা রেকর্ডিং করতে দিচ্ছিল না HMV স্টুডিওস। বলছিল যে এই ধরনের ভাষা, গেঁয়ো ভাষা, এগুলো রেকর্ডিং করলে লোকেরা এগুলো রেকর্ড কিনবে না। তখন কৌশলে কবি কাজী নজরুল ইসলাম তার নিজের ভাষা বসিয়ে সুরটাকে একই রেখে এই ভাওয়াইয়াটা তিনি রচনা করেছিলেন এবং আমাদের কাছে এনে দিয়েছেন সেই গানকে, সেই ভাওয়াইয়াকে। এর মধ্যে কি ভাওয়াইয়ার সঙ্গে ভাটিয়ালি যুক্ত? আগেরটা ছিল তাই, ভাওয়াইয়া ভাটিয়ালি একই সঙ্গে ছিল। এটার মধ্যে উনি আব্বাসউদ্দিন আহমেদের সেই ভাওয়াইয়া গানের সুরটাকে অবলম্বন করে নিজে কথা বসিয়ে নিয়েছেন। নদীর নাম সুয়ঞ্জনা, নাচে তীরে অঞ্জনা, সই পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল আখি কিছু রাখিবে না বাকি, ওই আখি কিছু রাখিবে না বাকি। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঢোলা ঢোলা, সই হলো না আর সখিল শাক তোলা। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঢোলা ঢোলা, সই হলো না আর সখিল শাক তোলা। আমার মনে পড়িল সখী ঢলো ঢলো সেই চটুল আখি, আমার মনে পড়িল সখী ঢলো ঢলো সেই চটুল আখি। ব্যথায় ভোরে উঠল বুকের তলা, ব্যথায় ভোরে উঠল বুকের তলা। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, সই পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল আখি কিছু রাখিবে না বাকি। ঘরে ফেরার পথে দেখি কলমি শাক সুদিও কিশোই ফুটে আছে ঝিলের গহীন জলে। অমর মনি পড়িল মনে সেই ডাগর আঁখিল, ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, সই পাখি সে
দেখিল আঁখি কিছু রাখিবে না বাকি ওই আঁখি কিছু রাখিবে না বাকি। অসাধারণ ডক্টর নরশিদ কামাল, আপনি আপনার দাদুর যে ঐতিহ্য, যেটি তিনি নজরুলের সঙ্গে গান রচনা করতেন, সুর নজরুলের সামনে বসে সুর হতো, নজরুল অনুমোদন দিতেন, এবং আপনাদের পরিবারের সঙ্গে নজরুলের যে গভীর সম্পর্ক সেটি আমরা মনে রাখি, এবং আমরা সেজন্য আব্বাসউদ্দিনকে আমরা বিশেষভাবে ভালোবাসি যে তিনি নজরুলকে এতটা সমাদর করতেন, ভালোবাসতেন, দাম দিয়েছিলেন একে মূল্য অপরকে। দিয়ে, এবং তিনি জোহরি জোহরি চিনে হ্যাঁ, একে অপরকে তারা ভালোবাসা ছিল। সখ্য দিয়ে কি সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন। এই তো অনেক গান এসব নিয়ে আমরা আরো আলোচনা সমাজকে, করব এই হ্যাঁ। আয়োজনে। তো আমি প্রফেসর ডক্টর লিয়াকতের কাছে এক লাইনে আপনি বলবেন, এক কথা, এক বাক্যে, যে আমরা নজরুলকে আরো কিভাবে আমাদের কাছে পেতে পারি। এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় যে চেতনার মধ্যে, রাষ্ট্রের যে দর্শন পরিচালনার, সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের বৈষয়িক উন্নতির জন্য আমরা যেভাবে আমরা বলি যে বিজ্ঞান, প্রযুক্তি, অন্যান্য ক্ষেত্রে ব্যবসা, কমার্শিয়াল অ্যাক্টিভিটি, সেগুলো তো গুরুত্ব দিতে হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে আমরা হৃদয়বৃত্তির যে বিষয়গুলো, এটা রাষ্ট্রীয় পলিসিতে প্রায় উপেক্ষিত থাকে, এবং সেটাকে মনে হয় যে এটা এক ধরনের বিলাসিতা। কিন্তু এর মাঝে আমাদেরকে ভাবতে জানতে হবে যে হৃদয়বৃত্তির বিকাশ ছাড়া কিন্তু সত্যিকারভাবে একটি কোনো জাতি জাতি সভ্য মাথা উঠবে উঁচু না। করে দাঁড়াতে পারে এবং না। সেই ক্ষেত্রে এর মধ্যেও নজরুলের মতো মানুষের সেই যে বললাম বহুমাত্রিক চেতনা, এক ধরনের প্লুরালিটির সম্পর্ক, এক ধরনের যে সাম্যের বাণী, অধিকারের বাণী, এবং যে কোনো রকম বৈষম্য থেকে মুক্ত একটা সমাজ গড়া, সামাজিক ন্যায় বিচারের স্বপ্ন, এই বিষয়গুলো যেসব চেতনার মধ্যে, যেসব শিল্প সংস্কৃতির চর্চার মধ্যে বেশি করে আসে, সেগুলোর চর্চাকে গুরুত্ব দিলে নজরুল প্রথম সারিতে চলে আসবে। এবং সেটার চর্চাটা রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি না যে রাষ্ট্র সব কিছু করবে, এটা আমাদের সবার দায়িত্ব সেটাকে এগিয়ে অনেক নিয়ে ধন্যবাদ প্রফেসর ডক্টর লিয়াকত আলী, ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর নরশিদ কামাল, ধন্যবাদ সজীব এবং অপূর্বকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলকে গণমানুষের কবি, লোকমানুষের কবি হিসাবে এখানে অভিহিত করছি আমাদের পক্ষ থেকে না, এটা মানুষের কথা। মানুষ জানে নজরুল তাদের কবি, আমরা শুধু মনে করিয়ে দিচ্ছি। যে কথাটি প্রফেসর ডক্টর লিয়াকত বললেন যে আমরা দুঃসময়ে নজরুলকে কান্ডারি হিসাবে পাই, তার তরণী বেয়ে বৈতরণী পার হয়ে যায়, কিন্তু আবার গেলে আমরা ভুলে যেতে চাই। এই যে জায়গায় আমরা থাকি, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, এসে প্রকৃত নজরুলকে চিরায়ত করে তুলতে হবে আমাদের জীবনে, আমাদের কর্মে। তাহলেই আমরা জাতি হিসাবে আরও সুমহান হতে পারবো, আরও পৃথিবীর অন্য অন্য সভ্য জাতির সঙ্গে তাল মেলাতে পারবো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।